পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা হলো আমার পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কাজ করে নিচের দিকে, তাই না? আমরা জানি পৃথিবী আমাদের কি করে, নিচের দিকে আকর্ষণ করে, তাই না? সবকিছুকে পৃথিবী কি করে, নিচের দিকে আকর্ষণ, মানে যে কোনো একটা বস্তুকে পৃথিবী কার দিকে আকর্ষণ করে, তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই না? যেটাকে আমরা বলি অভিকর্ষ বল। কি বলি? অভিকর্ষ বল। তাহলে যেহেতু একটা বল আছে, তাহলে এখানে ত্বরণ কাজ করবে, এই ত্বরণটাকে আমরা কি বলি? জি বলি। তাহলে পৃথিবীর দিকে কাজ করলে আমরা তাই কি বলি? জি বলি। আচ্ছা, আমরা কি জানি যে ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে। তাহলে তার যে দিক, সেটাকে আমরা কি করতে পারি? কনসিডারেশন আনতে হবে, তাই না? এখন দেখো, তুমি যখন একটা জিনিসকে উপর দিকে থ্রো করতেছো, তাহলে তার মানে কি করতে হবে? তার যে অভিকর্ষ যে ত্বরণ, সেটাকে আমরা কি করতে হবে? নেগেটিভ ধরতে হবে। কারণ কি? দেখো, ত্বরণ একটা নেগেটিভ রাশি, মানে ভেক্টর রাশি, এবং তাকে তুমি যখন পৃথিবীর এগেইনস্টে কাজ করাবা, মানে কি পৃথিবীর ঊর্ধ্বে কাজ করাবা, তখন তার যে মানটা সেটা কি হয়ে যাবে? মাইনাস জি হয়ে যাবে, তাই না? তাহলে এই সমীকরণগুলোর ক্ষেত্রে জাস্ট আমার কি করতে হবে? এস এর জায়গায় এইচ বসাবো এবং এর জায়গায় মাইনাস জি বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাব? এই সূত্রগুলো থেকে আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্র পেয়ে যাব। ঠিক আছে? প্রথম সূত্রটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস হিসেবে বুঝছো তো? এই যে আমার এ ইকুয়াল টু মাইনাস জি হবে, তাই না? দুই নম্বরটা কি হবে? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বুঝতে পারছি কেন মাইনাস হয়েছে? এই যে আমার মাইনাস জি কারণে। থ্রি নাম্বারটা কি আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। ঠিক আছে? আর চার নাম্বারটা যেহেতু আমার জি নাই, চার নাম্বার সূত্রটা আমার সেমই থাকবে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত? টি। ঠিক আছে? দেখো, আমরা খুব সহজেই গতির সমীকরণগুলো এখন আমরা মুখস্থ করে ফেলছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। আমরা তাহলে চলো আরো কিছু সূত্র দেখে ফেলি, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে একদম ম্যাথ করার জন্য সুপার ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। এবং বিশ্বাস করো, এই সমীকরণগুলো তুমি যদি ঠিক মতো মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার আর কোনো টেনশন নাই, তুমি এগুলোতে একদম বস হয়ে যাবা। এই চ্যাপ্টারের যত ম্যাথই দেখ না কেন, তুমি এগুলো একদম শোকের পলকে করে ফেলতে পারবা। আমি তোমাকে এই চ্যাপ্টারের একদম সিকিউ পর্যন্ত করায় দেখাবো যে আসলে এই চ্যাপ্টারটা কি আসলেই কঠিন নাকি একদমই সহজ। তোমরা যখন আমার সাথে ওই সিকিউ গুলা করবা, তখন দেখবে অ্যাকচুয়ালি জিনিসগুলো কতটা সহজ। জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো, তাহলেই হয়ে যাবে। আমাদের এরপরে যে পড়া, সেটা হলো আরো কিছু ইম্পর্টেন্ট সূত্র। মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে তোমাকে এই তিনটা সূত্র মাথায় রাখতেই হবে। ঠিক আছে? প্রথমত দেখো, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা। ধরো তুমি একটা মানুষ, তুমি কি করলা? একটা বলটা কি করছো? তুমি উপরের দিকে থ্রো করছো। ঠিক আছে? একদম সোজা বরাবর কি করছো? উপরের দিকে থ্রো করছো। আমরা জানি উপর দিকে থ্রো করলে আমরা জানি ত্বরণটা কি হয়ে যায়? মাইনাস জি হয়ে যায়, তাই না? আর বাকি সবকিছু কি সেম থাকে। আচ্ছা, এখন তুমি যে বলটাকে যে উপরের দিকে থ্রো করছো, তখন এই বলটা কি উপরে একটা জায়গায় গিয়ে থামবে নিশ্চয়ই। ধরো এই জায়গায় গিয়ে থামলো, এই যে থামলো, থামার পর সে কি আবার পৃথিবী মানে আমার দিকে সে ফিরে আসবে? তুমি চিন্তা করো, তুমি মাঠের মধ্যে দাঁড়ায় আসো, তুমি একটা বলটা উপরের দিকে মারছো, সে কি উপরে যাওয়ার পর কি আজীবন চলতেই থাকবে? অবশ্যই না। সে থামবে, থামার পর কি চলে আসবে আমাদের দিকে। আচ্ছা, যেই জায়গায় গিয়ে সে থামলো, ওই জায়গাটাকে আমরা কি বলতে পারি না? সর্বোচ্চ উচ্চতা বলতে পারি না? তোমার সাপেক্ষে তুমি মাটির মধ্যে দাঁড়ায় আসো, মাটি থেকে যে উচ্চতায় সে সর্বোচ্চটুকু উঠছে, সেটাকে আমরা কি বলতে পারি? সর্বোচ্চ উচ্চতা। আর সর্বোচ্চ যে উচ্চতায় উঠছে, সেই জায়গায় বলো তো দেখি, শেষ বেগ কত? শেষ বেগ শূন্য না? এটাই অনেক স্টুডেন্ট বুঝে না। কেন শেষ বেগ শূন্য? কারণ বাবা, সে যদি এই জায়গায় গিয়ে নাই থামতো, তাহলে সে কিভাবে উঠতো? বুঝতে পারছি? এই জায়গায় সে যদি নাই থামতো, তাহলে তার সর্বোচ্চ আমরা কেমনে বের করতাম? আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। কেন মাইনাস টু জি এইচ? কারণ এটা তো উপরের দিকে মারছি, এই জন্য যেটা হবে মাইনাস। আচ্ছা, শেষ বেগ কত? শেষ বেগ তো শূন্য, তাহলে শেষ বেগের স্কোয়ারও কি হবে? শূন্য হবে। ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। আচ্ছা, এখন থেকে আমি যদি বলি যে জি এইচ টু জি এইচটাকে এই পাশে নিয়ে আসো, আর ওই পাশে ইউ স্কোয়ারটাকে রাখো, তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। দেখো তো কতটা সহজ। বুঝতে পারছি? এই যে আমরা এখান থেকে এইচ মানে কি, কতটুকু উচ্চতায় উঠছে, এটাই তো আমার সর্বোচ্চ উচ্চতা। আর ইউ মানে কত? আদি বেগ। তার মানে একটা আদি বেগের না, যদি তুমি উপরে তাকে নাই মারো, তাহলে সে উপরে যাবে?
অবশ্যই যাবে না। আর জি মানে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতার সূত্রটা পারা যাবে তো, দুইভাবে করে দেখাইলাম। পরীক্ষা যদি বলে তুমি এখান থেকে নিয়ে আসতে পারো, চাইলে বা একদম সোজাসুজি এই জিনিসটাই বসা দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে টপিক সেটা হলো নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়নকাল। আচ্ছা, উড্ডয়নকাল জিনিসটা কি ভাইয়ারা? উড্ডয়নকাল মানে হইলো, তুমি ধরো তোমাকে আমি নিচ থেকে কি করলাম, উপর দিকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠাইলাম, তুমি এখানে উঠলা, তারপর আবার এখান থেকে কি করলা, নামলা, এখানে উঠলা, আবার কি করলা, এখান থেকে নামলা। তুমি যে আকাশে যতক্ষণ ছিলা না, ওই সময়টাকে কি বলবো আমরা, উড্ডয়নকাল বলবো, ঠিক আছে। ধরো তুমি আকাশে ছিলা, উপরে উঠতে 5 সেকেন্ড লাগছে, নিচে নামতে 5 সেকেন্ড লাগছে, তুমি আকাশে ছিলা কয় সেকেন্ড, 10 সেকেন্ড, ওই 10 সেকেন্ডে কি তোমার উড্ডয়নকাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে উড্ডয়নকাল মানে টাইম বুঝাইছে। আচ্ছা, আমরা জানি নিক্ষিপ্ত বস্তু টাইম কেমনে বের করি, আমরা জানি ভি ইকুয়াল টু কি ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। আচ্ছা, আমরা কি জানি যে জিনিসটা উপরে উঠতে কতটুকু সময় লাগবে? আচ্ছা, আমরা কি জানি একদম জিনিসটা যখন উপরে উঠবে তখন তার শেষ বেগ কত, শেষ বেগ 0, তার মানে এই শেষ বেগটা কত, 0। তাহলে 0 ইকুয়াল টু কি ইউ মাইনাস জিটি। আমাকে এখানে টাইম বের করতে হবে, তাহলে আমরা জিটি কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, ইউ হবে। তাহলে টাইম ইকুয়াল টু কত হবে, টাইম ইকুয়াল টু হবে ইউ বাই জি। মনে রাখতে হবে, কোনো জিনিস যত সময় উপরের দিকে যাবে ঠিক তত সময় কি হবে, নিচের দিকে নামবে। ধরো একটা জিনিসের যাইতে উপরে সময় লাগে টি, তাহলে তার নিচে নামতেও কি লাগবে, টি সময় লাগবে। এই জিনিসটা মাথায় রাখবা। একটা জিনিসকে তুমি উপরের দিকে থ্রো করলে যে সময় লাগবে, নিচের দিকে তার নামতেও কি লাগবে, ঠিক একই সময় লাগবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সে যতটুকু সময় গেছে এবং যতটুকু সময় নামছে ওটাই কি তার উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকালকে আমরা যদি বড় টি দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে, যত সময় গেছে প্লাস যত সময় আসছে। আচ্ছা, আমরা কি জানি দুইটা সময় সেম, যত সময় গেছে যত সময় আসছে দুটাই কি সেম। তাহলে আমরা লিখতে পারি টু আর টি মিলে কত হইছে, দুইটা টি। আচ্ছা, টি মানে কি, টি মানে হইলো ইউ বাই জি। তাহলে এটা 2 যদি গুণ করে দেই তাহলে কি হবে, 2u বাই জি হবে। এই যে অ্যাকচুয়ালি দেখো উড্ডয়নকালের সূত্র হলো টি ইকুয়াল টু 2u বাই জি। তুমি ডিরেক্টলি সরাসরিও বসাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে সূত্রটা সেটা হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ধরো তুমি একটা যাত্রা শুরু করছো, এখান থেকে তুমি এখানে গেলা, ঠিক আছে। এখন তোমার যাত্রা সেকেন্ডে তুমি কি করলা, এখানে তোমার কাছে দিলাম আমি 2 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা, এখন প্রথম 0 সেকেন্ড দিয়ে শুরু করি। 0 সেকেন্ডে ছিল এতটুকু, 4 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 6 সেকেন্ডে, তারপর কি 8 সেকেন্ডে। আমি তোমাকে বলি যে 5তম সেকেন্ডে কত, তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো, 5তম সেকেন্ডে দূরত্ব কত, ঠিক আছে। এই যে আমি বলি না, এই 5তম, তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে, এরকম যতই তম সেকেন্ডে, কি বলছি, তম সেকেন্ডে মানে এই যে ষষ্ঠ সেকেন্ডে, এরকম যদি একটা টাইম আকারে দেওয়া থাকে স্পেসিফিক ভাবে, তখন যে সূত্রটা সেটা হইলো এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। কি বলছি, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। মনে থাকবে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এই সূত্রটা ইউজ করে তুমি টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব খুব সহজে বের করতে ফেলতে পারবা, ঠিক আছে। গাইডের মধ্যে প্রথমে বের করে যে 5তম বের করতে হলে প্রথমে 5 সেকেন্ডে বের করে দূরত্ব, তারপর কি করে, তারপর 4 সেকেন্ডে বের করে, তারপর কি করে দুটার ডিফারেন্স করে 5 সেকেন্ডের সময় অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি করে বিয়োগ করে, বিয়োগ করার পর যে আনসারটা হয় সেটাকে আমরা বলে কি 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু অ্যাকচুয়ালি তুমি এই সূত্রটা ইউজ করলে কি হয়ে যাবে, তোমার 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব একদমই চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি আমরা ঠিক মতো মুখস্থ করে ফেলতে পারি, তোমাদের দেখো একটু যদি ভালো করে বলি, তোমরা বেশি সময় লাগবে না এই সূত্রগুলো মুখস্থ করতে, জাস্ট 10 মিনিটের মতো সময় লাগবে। ঠাড়া একদম মনোযোগ দাও, একদম মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করা শুরু করো, দেখবা তোমাকে এরপরে যতগুলো ম্যাথ করাবো না কেন তুমি সবগুলো ম্যাথ একদম সুন্দর মতো পারতেছো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।